ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি ইসলামের কথা বলেন। দেখেন, ইসলামের কথা তো আরো বহু লোকে বলেন, তো সেই বহু লোকেরা ইসলামের কেউ কেউ এমন আছেন, আমি যদি শুধু ইসলামের কথা ওই যেটা বলা যে কবরের কথা আর আসমানের কথা, অর্থাৎ দুনিয়ার সাথে সম্পৃক্ত কোনো কথা আপনি বলতে পারবেন না, এটা কোন ইসলাম? ইসলাম তো পীরনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলাম, যে ইসলাম রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গা পরিচালনার জন্য ইসলাম ম্যান্ডেট ঠিক করে দিয়েছে। তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআনে এমন কিছু নাই যেখানে বর্ণনা করা হয়নি। তো সেখান থেকে রাজনীতি বাদ, সেখান থেকে রাষ্ট্র পরিচালনা বাদ যাবে, সেখান থেকে অর্থনীতি পরিচালনা বাদ যাবে, সেখান থেকে সমাজ পরিচালনা বাদ যাবে, সেখান থেকে সংস্কৃতি বাদ যাবে। এই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তো ইসলাম মানুষের সামনে খুব খোলামেলা আলোচনা করেছে। ওই জমানার কাফির মুশরিকরাই কেবল এটা বলতো যে মুহাম্মদ, তুমি ধর্মকে ধর্মের জায়গায় রাখো, তুমি যদি চাও কাবা তোমার পরিচালনা করো, কিন্তু তুমি ইসলামের নামে রাজনৈতিক কথাবার্তা আমাদের সামনে বলবা না, ইসলাম দিয়ে সংস্কৃতি পরিচালনার কথা বলবা না, ইসলাম দিয়ে অর্থনীতি পরিচালনার কথা বলবা না। এবং সেই সময় বলা হলো যে ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, কোরআনে আয়াত নাজিল করে যে মুহাম্মদ, তুমি যদি তোমার জায়গায় একটু চুপচাপ থাকো, শুধু ধর্মীয় চিন্তা তোমার মধ্যে থাকে, তাহলে তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কিন্তু যখনই তুমি ইসলামের ভিত্তিতে আল্লাহ তাআলা যে গোটা সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন, সেই জায়গাটার কথা বললেই কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন উপাধি পাওয়া সত্ত্বেও তাকে শত্রুর টার্গেট করা হয়েছে। সুতরাং সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যে দিবে, সে মিজানুর রহমান আজহারী, সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, সে যদি আজহারী হয়, সে যদি আব্দুর রব্ব হয়, সে যদি আব্দুল জব্বার হয়, যদি আবার এই আমাদের মানবিমান, আমাদের ছোটখাটো বিষয়, আবার সেই মানে ৭১-এর চেতনাকে বিক্রি করার জায়গা আমরা যদি আবার কেউ হাতে নিই, ওটাকে যদি আবার কেউ হাতিয়ার বানাই, যদি এটাকে হাতিয়ার বানিয়ে আবার সেই জায়গা আমরা ফিরে যেতে চাই। সময় ৭১-কে বিক্রি করা হয়েছে, এখন আবার কেউ যদি ২৪-কে বিক্রি করতে চায়, এই ২৪-কে বিক্রি করার কথাটাও আমাদের বলতে হবে। ওই সময় ৭১-কে নষ্ট করেছে আওয়ামী লীগ, এটাকে শেষ করে দিয়েছে, কলঙ্কিত করেছে। এবিএন মুক্তিযোদ্ধাদের আমাদের দেশে মানুষের মুখোমুখি করে ফেলেছে, ইসলাম এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি করে ফেলেছে, ধর্ম এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি করে ফেলেছে। আলেম সমাজকে শুধু হত্যা করা হয়েছে এই অপরাধে যে এরা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। শুধু সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে এই অপরাধে যে উনি স্বাধীনতা, অথচ এর সিটা ফোটার সাথে ওনার কোনো সম্পর্ক নাই। কি কারণে? শুধু উনি একজন আলেম, উনি ইসলামের কথাগুলো মানুষের কাছে পৌঁছাতেন। আমাদের আমির উনি নিজেই বললেন যে এক জালিমকে সরিয়ে আরেক জালিমকে আনবো, এটা আমরা ধাক্কা খেয়েছি। আমিরে জামাত কখনোই বিএনপিকে নাম ধরে এই কথা বলেছে, এই রেকর্ড যদি আপনি দিতে পারেন তাহলে আপনার এই কথা মেনে নেব। ঠিক, আমরা শুনেছি যে এক জালিমকে বাদ রেখে আরেক জালিমকে নিয়ে আসবে। এখন আপনি এটা কেন মনে করছেন? আপনি এটা মনে করাটা তো এটা আপনার জন্য দুর্ভাগ্যজনক। আমি মনে করবো ওনার কথাটা দুর্ভাগ্যজনক হওয়ার চেয়ে এই চিন্তা যদি আমি করি তাহলে এই চিন্তাটা দুর্ভাগ্যজনক। এখন আপনি এক জালিম পরিবর্তে আরেক জালিম, এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে, চাঁদাবাজ ঠিকই আছে, শুধু হাত পরিবর্তন হয়েছে। এই কথাগুলো জামাত ইসলামের না, এই কথাগুলো আসলে এখন সাধারণ মানুষের, যে আমরা যেই লাউ সেই কদু। এই আলোচনা তো আমি টিভি টকশোতে শিরোনাম করে দেখেছি, যে তাহলে কি আমরা এটার জন্য শুধু কি জায়গা পরিবর্তন হবে, শুধু কি দল পরিবর্তন হবে, আর আমাদের সেই আগের জুলুমের জায়গাটা, আগের সেই চাঁদাবাজির জায়গাটা, আগের সেই দখলদারিত্বের জায়গাটা, আগের সেই মানুষের প্রতি চাপিয়ে দেওয়ার মনোভাবের জায়গাটা কি ঠিকই থাকবে? এই কথাটা জামাত ইসলামী অথবা জামাত ইসলামীর কোন একজন নেতাও বিএনপির নাম ধরে যদি বলে থাকে এবং সেটা যদি কোথাও ধরে নিচ্ছে, না মানুষ ধরে নেওয়ার চাঁদাবাজিটা নিশ্চয়ই ধরে নেওয়ার দায়ভারটা তো বরং যিনি ধরে নেবেন তাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে আসলে আমি যদি এখন প্রশ্ন করি যে তাহলে আপনারা আসলে কাকে মিন করছেন? এটা তো জামাতের আমির বলেন, আমিও বলি, আমরা আমাদের নেতৃবৃন্দ বলি, যেটা যদি জামাত ইসলামী করে থাকে তাহলে জামাত ইসলামীকেও এই জনগণ তাদেরকে সেই বিচারে মুখোমুখি করবে। জামাতের একজন সহযোগীও যদি এটার সাথে সম্পৃক্ত হয়, যে সেই আগের 2024-এর 5ই আগস্টের কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন, চাঁদা, দখলদারিত্ব, মানুষের উপরে চাপিয়ে দেওয়ার কোনো মনোভাব যদি পোষণ করে, শক্তি প্রয়োগের চিন্তা যদি করে, কারণ জামাত ইসলামী তো ইসলামী ভাবাদর্শের জায়গাগুলোতে রাজনীতি করে, সেখানে পরিষ্কার বলা আছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, অর্থাৎ কার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়াটা ইসলামী অনুমোদন করে না। সেখানে জামাত ইসলামের আমি বা আমাদের দায়িত্বশীল পর্যায়ে কোনো ব্যক্তি এই চিন্তা করার সুযোগই নাই যে আমি কারো উপরে কোনো বিষয়ে চাপিয়ে দেব। এই চাপিয়ে দেওয়ার রাজনীতি থেকে, চাপিয়ে দেওয়ার সংস্কৃতি থেকেই তো আমরা 2024-এ বের হওয়ার জন্য এত ভাইয়েরা জীবন দিল, এত বোনেরা এত আহত পঙ্গুত্ব হলো।
সুতরাং সেই জায়গায় আমি মনে করি যে জুলুম থেকে বাঁচার জন্য জনগণকে সতর্ক করার দায়িত্ব জামাত ইসলামের আছে। আর সেই জামাত ইসলামের দায়িত্বশীলতার জায়গা থেকে আমির জামাত এই কথা জনগণকে বলবেন, এটা খুবই স্বাভাবিক। এটা তো আমি মনে করি বিএনপিও বলা উচিত। চাঁদাবাজি তো আর এই কথাটা কি বিএনপিরও বলা উচিত না? বিএনপির এই কথাটা বলা উচিত। তাহলে সে চাঁদাবাজরা কারা? আপনারা তো রাজনৈতিক দল হিসেবে তো সেটা ফাইন্ড আউট করার দায়িত্ব তো আপনাদের। না, সেটা ঠিক করবে জামাত জনগণ। ইসলামের সেটা আমি ঠিক করব কেন? সেটা আপা ঠিক করবে কেন? সেটা আপনি ঠিক করবেন কেন? সেটা ঠিক করার জন্য তো সামনে ইলেকশন আছে, সেটা ঠিক করার জন্য তো জনগণ আছে। আমি একটু নীলুফার চৌধুরী মনি আপনার সেটা তো জনগণ ঠিক করবে। জানতে চাই। আমার মতো আমি এইটা বুঝিয়ে বলতে, ঠিক আছে, মাসুদ সাহেব ভালো কথা জানে, কথার জাদুকর। নিশ্চয়ই সে ভালো সুন্দর বক্তা, করে হ্যাঁ। ভালো বক্তা, সে সুন্দর করে পাশ কাটিয়ে নিয়ে গেল ম্যারাডোনার মতো। Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live. As usual, I hope you are all doing great. আজকে যথারীতি বলেছি যে আপনার মেজর ডালিমের যে ইন্টারভিউটা নিয়েছিল ইলাস ভাই, সেটার ধারাবাহিক কিছু বিষয় নিয়ে আমার নিজস্ব চিন্তা চেতনা বা বিশ্লেষণ আপনারা যারা দেখেন, আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য এই কথাগুলা বা এই অ্যাঙ্গেল থেকে এই কথাগুলা বলা দরকার। আজকে পার্ট একটা করেছি আমি, পার্ট 2 আজকে সেটা হলো যে 1971 সনের অক্টোবর মাসে যে চুক্তি করেছিলেন, সেই 7 দফা গোপন চুক্তি, দেশ বিরোধী সেই চুক্তি, যা আসলে আমরা জানতাম না ঠিক মতো, কারণ এটা গোপন ছিল। সেই চুক্তির কিছু বিষয় এবং মুক্তিযুদ্ধে জামাতের অবস্থানের কিছু পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করতে চাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা জানেন যে মেজর ডালিমের সেই ঐতিহাসিক ইন্টারভিউটা বাংলাদেশের ইতিহাসকে রিরাইট করার দ্বার প্রান্তে নিয়ে এসেছে। না করলেও সাইকোলজিক্যালি বাংলাদেশের মানুষ মনে করে হিস্ট্রি শুড বি রিরিটেন ওয়ান্স অ্যাগেইন বিকজ ইট ইজ ইনকমপ্লিট। We do not have the real facts and true information about our independence in our history right now. So therefore, it got to be reevaluated and rewrite once again, ladies and gentlemen. আজকে এই 7 দফা চুক্তি পরে আটকে ওঠার মতো, মানে কি সর্বনাশা বক্তব্য। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সত্যিকার অর্থে দেশ বাংলাদেশটাকে তাদের খরদ রাজ্য বানানোর জন্যই পাকিস্তানের সাথে যুদ্ধ মানে করিয়েছিল এবং আপনার এখানে বিশৃঙ্খলাটা সৃষ্টি করেছিল এবং তাদের মূল উদ্দেশ্যটাই ছিল বাংলাদেশকে তাদের খরদ রাজ্য যেভাবে আপনার হায়দ্রাবাদকে নিয়ে গেছিল এভাবেই তাদেরকে নিয়ে যাওয়া। এইটাই এখানে সুস্পষ্টভাবে, এবং যে নজিরবিহীন বলতে গেলে একটা খরদ রাজ্যের চুক্তি করেছিলেন আমাদের রাজনীতিবিদরা, ভেরি আনফর্চুনেট এবং ডেঞ্জারাস। এগুলো আমরা এখন যে নতুন প্রজন্ম এই মুহূর্তে এখন জানছে, এই স্বৈরাচার এবং ফ্যাসিস্টরা যাওয়ার আগে, যদিও অনেকগুলা বইতে এগুলো উল্লেখ করা হয়েছে, বাট এগুলো নিয়ে কথা বলা দরকার। 7 দফা চুক্তি সম্পূর্ণ বাংলাদেশ বিরোধী, বাংলাদেশকে সীমাহীন একটা খরদ রাজ্য বানানোর প্রক্রিয়া, যে কারণে সৈয়দ নজরুল ইসলাম আপনার সাহেব নাকি আপনার এই হি ওয়াজ ফেইন্টেড, অর্থাৎ তখন যখন উনি চুক্তির ধারাটা পড়েছিলেন সিগনেচার করার পরে, এখানে যে উনি মনে করেছেন যে আমি আমার দেশটাকে ভারতের হাতে তুলে দিলাম খরদ রাজ্য বানানোর জন্য, সেটাই ছিল সেখানে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জামায়াতের ভূমিকা 1971-এ এটা কিভাবে এখন আলোচনা করা যায়। আবার বলছি, পাকিস্তানের অ্যাট্রসিটির এটার কোনো ধরনের সফট হ্যান্ডে দেখার সুযোগ নেই, বাট প্রকৃত যে তথ্যগুলা বিভিন্ন বিষয় আসে, এটা যেন আমরা আলোচনা করি, আমরা যেন মনে রাখি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আপনি দেখেন উনি এখানে জামাত বলেছিল তারা ভারত বিরোধিতা করেছে, ভারতের খরদ রাজ্য বাংলাদেশকে বানানো। আসলে তো সত্য ছিল জামাতের এই কথাগুলা, এখন আমরা মনে হচ্ছে নিশ্চয় এই পার্সপেক্টিভ থেকে আমি বলতে চাই যে জামাতের ডিসিশন মেকার যারা ছিলেন তখন, তারা নিশ্চয়ই বুঝেছিলেন যে ভারতের মানে আপনার মানে এই ভারত বাংলাদেশকে গলাধকরণ করতে যাচ্ছে। সুতরাং তারা এটা বুঝেছিলেন বলেই হয়তো তারা এই বিরোধিতা করেছেন এবং তারা সেটা বলেছেন বারবার। যদিও এই বিষয়ে বিতর্ক আছে, তবে এই সত্য কথাটা বলা দরকার যে কেন তারা বিরোধিতা বলেছেন। এটা পলিটিক্যাল কারণে ভারত বিরোধিতা করেছি আমরা, বাংলাদেশ বিরোধিতা আমরা আসলে করি নাই। সো এটার মেজর ডালিমের এই বক্তব্য এবং ইতিহাসের এই বিষয়গুলা যদি আমরা আলোচনা করি, it does reflect that their position was right at one point. পরবর্তী সময়ে অনেক পয়েন্টে
ভুল হতে পারে, কিন্তু ওই পয়েন্টে তারা সত্যিকার অর্থেই তারা সঠিক পথে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলে আমার কাছে মনে হয়। আমি এখানে আমার লাইভের শুরুতে ধন্যবাদ না দিলে হবে না শেখ মুজিবুর রহমান সাহেবকে। উনার অনুরোধে যদি ইন্দিরা গান্ধী উনি যদি না বলতেন ভারতীয় সৈন্যকে প্রত্যাহার করার জন্য বাংলাদেশ থেকে, হয়তো বাংলাদেশটা আজকে ভারতের অঙ্গরাজ্যই হতো। সুতরাং আমি মনে করি এই জায়গাতে উনাকে ধন্যবাদ আমাদেরকে দিতেই হবে। অনেক বিতর্ক সমালোচনার পরেও যে উনিই কিন্তু বলেছিলেন যে ইন্দিরা গান্ধীকে আপনার রিকোয়েস্ট করেছিলেন যে আপনি আপনার এই ভারতীয় সৈন্য প্রত্যাহার করুন। উনি নাকি she was shocked after having heard it, the request from Sheikh Mujibur Rahman যে সাহেব যে উনি কেন এটা রিকোয়েস্ট করেছেন ভারতীয় সৈন্য প্রত্যাহার করার জন্য, এবং সেটা করেছিলেন। যদি না করতেন তাহলে কি হতো? So it is very, very significant at the same time, ladies and gentlemen. So এটার জন্য ওনাকে ক্রেডিট কিন্তু আমাদেরকে দিতেই হবে, সত্য কথা যদি আমরা বলতে চাই। কারণ এই সঠিক সিদ্ধান্তটা হয়তো ভারতের খরদ রাজ্য থেকে বাংলাদেশকে মুক্তি করেছে বা মুক্ত করেছিল সেদিনের সময়, না হলে হয়তো ইতিহাস ভিন্ন হতে পারতো আজকে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং সত্য কথা যদি আমরা বলি, সত্য কথা যদি বলতেই হয় কোনো পলিটিক্যালি বায়াস না হয়ে, which is I am not, I don't believe it myself that I'm in a position. So এই জায়গাতে জামাতের পজিশন, now we understand why did they do it, what was their stance, about it. So এটা ক্লিয়ার কাট। এখন হয়তো অনেকগুলো সমালোচনা করতে পারবে, কিন্তু ওই জায়গাতে এখন আমরা বুঝেছি যে তারা মনে করেছিল যে ভারত চলে যাচ্ছে, বাংলাদেশ চলে যাচ্ছে ভারতের পেটে। এই যে পেটে চলে যাওয়া, এই পেট থেকে বের করার জন্য তারা দেওয়া ডিফাইন টু দ্যাট, এবং সঠিক সিদ্ধান্তই তারা নিয়েছিল, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এখন অন্ততপক্ষে পরবর্তী সময় যে অ্যাট্রসিটিস হয়েছে সেটা সহযোগী জামাত ছিলেন কিনা বা জামাতের কোনো নেতৃবৃন্দ ছিলেন কিনা, দ্যাটস দ্য ডিবেটেবল ইস্যু, উই ক্যান টক অ্যাবাউট দ্যাট। বাট অ্যাটলিস্ট এট ওয়ান পয়েন্ট ভারতের যে আগ্রাসী ভূমিকা, ভারতের যে মানে কুবুদ্ধি ছিল, বা তাদের যে দূরশী কি বলে এটাকে, তাদের এই আপনার এই একটা ব্যাড ইন্টেনশন ছিল ওই জায়গাতে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, আজকে আমরা জানতে পারি। এবং এই যে চুক্তিটা, এটা শুনে তো আমি অবাক। কি বলে এটা তো একটা খরদ রাজ্যের চেয়ে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশকে ফেলে দেওয়ার অবস্থা ছিল এই জায়গাতে, ladies and gentlemen. So it's very, very unfortunate what আমরা যা দেখলাম। এবং সো আপনি শুনেন, আমি এখানে একটা ক্লিপ আপনাদের জন্য বাজাই, ওনারা কি বলেছিলেন শুনেন, আপনারা আটকে উঠবেন এই জিনিসগুলো শুনেন। ঠিক আছে, মাসে ভারত সরকারের সাথে প্রবাসী বাংলাদেশ সরকার প্রশাসনিক, সামরিক, বাণিজ্যিক 1971 সালের অক্টোবর মাসে ভারত সরকারের সাথে প্রবাসী বাংলাদেশ সরকার প্রশাসনিক, সামরিক, বাণিজ্যিক, পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে একটি 7 দফা গোপন সমঝোতা চুক্তি সম্পাদন করে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাপ্তাহিক হক কথা, ওলি আহাদের জাতীয় রাজনীতি 1945 থেকে 75, মোহাম্মদ নুরুল কাদিরের লেখা 266 দিনের স্বাধীনতা গ্রন্থ সহ বেশ কিছু গ্রন্থে ভারতের সঙ্গে করা গোপন এই চুক্তির ধারাসমূহ সম্পর্কে ধারণা পাওয়া যায়। মাওলানা ভাসানীর হক কথায় লেখা হয়, অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদের প্রধানমন্ত্রীত্বের আমলে ভারত বাংলাদেশকে সুবিধামতো বাগে পেয়ে গোপন চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়েছিল। সেগুলোর পীড়ন দংশনে বাংলাদেশের আপামর জনসাধারণ অতিষ্ঠ হয়ে উঠবার সাথে সাথে তাজউদ্দিন গংরা মুসিবতে পড়েছেন। ভারতীয় প্রভুদিগকে আশ্বাস দিয়ে তাজউদ্দিন কলকাতায় বলেছেন, কতিপয় ঠগের কার্যকলাপে বাংলাদেশকে ভুল বোঝা ভারতীয় প্রভুদের উচিত হবে না। এছাড়াও হক কথায় মুক্তিযুদ্ধের 9 মাসে ভারত যে সাহায্য দিয়েছে তার প্রতিটি সাহায্য দিয়েছে পরে পরিশোধ করে দেওয়ার শর্তে। বলা হয়, সরকারটি ভারতে থাকাকালে যে 7 চুক্তি হয়েছে তার ভদ্র শর্তগুলি প্রকাশ্যে এনে ইন্দিরা গান্ধীর সফরকালে ঢাকায় 8ম চুক্তিখানি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর দেন শেখ মুজিবুর রহমান। ভদ্র শর্তগুলি পর্যবেক্ষকদের কাছে একটি সামরিক ও অধীনতামূলক মিত্রতা চুক্তির নামান্তর বলে আমি পড়ে শোনাই আপনাদেরকে। আপনারা আমি মনে করি এটা আপনাদেরকে পরে শোনানো দরকার। ভারত আওয়ামী লীগের গোপন সেই 7 দফা চুক্তিতে আসলে কি ছিল? 1971 সালে অক্টোবর মাসে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সরকারের শহীদ নজরুল ইসলাম, যিনি আওয়ামী লীগের সাইন নেতার একজন ছিলেন, তার সাথে ভারত সরকারের একজন কর্মকর্তার সাথে 7 দফা গোপন চুক্তি হয়েছিল। ওই 7 দফা চুক্তি যদি আপনি পড়ে তান তাহলে আপনি বুঝতে পারবেন ভারত থেকে চুক্তির প্রথম দফা ছিল যারা সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারে, বাকিদেরকে চাকরিচ্যুত করা এবং সেই শূন্য পদ পূরণ করবে ভারতীয় কর্মকর্তারা। ক্যান ইউ ইমাজিন দিস? মানে বাংলাদেশের ভিতরে, অর্থাৎ একটা স্বাধীন দেশে ভারতীয়রা কাজ করবে, ভারতীয়রা আপনার সবকিছু করবে।
এটা তো আশ্চর্য ঘটনা। মানে এখন আমরা জানছি, এখন আমরা এর জন্য বলছি যে নতুন প্রজন্ম আমাদের যদি ইতিহাস তারা না জানে, এই দেশটাকে তারা কখনোই লালন করতে পারবে না। এবং আওয়ামী লীগ সম্বন্ধে এবং ভারত সম্পর্কে জানতেই হবে এদের ইন্টেনশন কি ছিল। এবং আমি মনে করি জামায়াতের উচিত হলো এগুলাকে হাইলাইট করে প্রচার করা এই মুহূর্তে সারা পৃথিবীর কাছে, বাংলাদেশিদের কাছে জামায়াতের, বিকজ অ্যাটলিস্ট ওই জায়গাতে আপনারা 1971 সনের ইন্টেনশন যেটা আপনাদের ক্লিয়ার ছিল এবং আপনারা সঠিক পথে ছিলেন বলে এটা আমরা মনে করি এবং মনে করা দরকার বলে আমি মনে করি। যদি আমি সত্য বলতে চাই আর যদি আমি বায়াস হই তাহলে বলবো জামাত খারাপ করেছে, এই করেছে, সেই করেছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বা সত্য কথা বলতে হবে। গতকালকে বলেছিলাম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বক্তব্যটা দিয়ে দ্বিতীয় দফা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। কতদিন অবস্থান করবে তার সময়সীমা নির্ধারণ করা হয়নি, আলোচনা সাপেক্ষে করা হবে। 1972 সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্কের পুনঃ নিরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। তৃতীয় দফা বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। মানে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না মানে কি, বাংলাদেশে কিছুই থাকবে না, অর্থাৎ বাংলাদেশ অস্তিত্বহীন একটা দেশ থাকবে। ডিফেন্ড করার মতো মানুষের কোন ফোর্স থাকবে না। অর্থাৎ একটা দেশকে করদ্রাজ্য বানানোর কি গভীর ষড়যন্ত্র আপনারা দেখেন, টেক এ লুক এট দ্যাট। এই দেশ নাকি আমাদের কি আমাদের বন্ধু, এরা নাকি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। প্রত্যেকটা শব্দের জন্য এদের আইনের আনা উচিত বলে আমি মনে করি। চতুর্থ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারা মিলিশিয়া বাহিনী গঠন করা হবে। পরিবেশ সম্মত রক্ষী বাহিনী করেছিলেন তারা, এটাই বোঝানো হচ্ছে। পঞ্চম দফা সম্ভাব্য ভারত পাকিস্তানের যুদ্ধে অধিনায়কত্ব করবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান। মানে কি, মানে গুলি তো আমি বুঝলাম যে ওই বাংলাদেশ স্বাধীন না, দ্যাটস নট দ্য সাইন অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এটা তো ভারত, অর্থাৎ ভারতের করদ্রাজ্য, মানে এটা কেন্দ্রীয় সরকার ভারত আর বাংলাদেশ একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট হিসাবে বা যেভাবে আছে এভাবে থাকবে। দেখেন যারা এই বিষয়টাতে বিরোধিতা করেছেন এখন তাদেরকে শত্রু বলবেন না বন্ধু বলবেন, দেশদ্রোহী বলবেন না দেশপ্রেমিক বলবেন, ইট ইজ নাও আপ টু ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, ষষ্ঠ দফা দুই দেশের বাণিজ্য হবে, দুই দেশের বাণিজ্য হবে খোলাবাজার ওপেন মার্কেটে, ইকোনমিক ভিত্তিক। তবে বাণিজ্যের পরিমাণ হিসাব হবে বার্ষিক এবং যার পাওনা ব্রিটিশ পাউন্ডে পরিশোধ করা হবে। সপ্তম দফা বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর সম্ভব সহায়তা করবে। দিস ইজ লাইক এ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। ভারতীয় সরকার যেটা, ভারতীয় যে যুক্তরাজ্য সরকার, ভারতীয় যে যুক্তরাজ্য সরকার, সেই সরকারের রূপরেখাটাই তারা এখানে প্রকাশ করেছেন। সুতরাং বাংলাদেশকে তারা রিকগনাইজ করে নেয় ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে, যে কারণে এখন পর্যন্ত আজকে তারা এটা করতে রাজি নয় এবং এখন পর্যন্ত তারা মনে করে স্বাধীন হলেও, এবং কেন শেখ হাসিনাকে তারা বা আওয়ামী লীগকে তারা বসাতে চায়, তারা মনে করে যে আমরা তো ডাইরেক্টলি যেতে পারবো না, তাহলে আমাদের এজেন্ট দিয়ে এই দেশটা যে স্বাধীন শুধু নামে স্বাধীন থাকবে, বাস্তবে ভারতের কাছে পরাধীন থাকবে এই দেশ। এটাই তার ষড়যন্ত্র। এবং এটা আমাদের রাজনীতিবিদরা যারা আছেন বর্তমানে আপনারা কি বুঝেছেন? এখন আমরা নতুন প্রজন্ম বুঝতেছি, আমরা নতুন যারা আছে তারা বুঝতেছি, কিন্তু ওই 70, 80, 75 বছর বয়সের এবং 60 থেকে এই রাজনীতিবিদ যারা আছে তারা বুঝতেছেন না, তারা এখনো বুঝতেছেন না, এখনো দালালি করেই যাচ্ছেন আপনার ভারতের পক্ষে। স্টপ ইট। আমি অনুরোধ করলাম আপনাদেরকে, স্টপ ইট। বিকজ একটা জিনিস মনে রাখবেন, এই নতুন প্রজন্ম প্রতি মুহূর্তে বাংলাদেশের ইতিহাস জানার চেষ্টায় অনবরত লিপ্ত। আমি এই জায়গাতে বসে এত বছর আগে দেশ ছেড়েছি, কিন্তু আমরা দেশের পক্ষে মাঠে নেমেছিলাম? কারণ আপনারা ফেল করেছেন বলে আমাদেরকে নামতে হয়েছে। এই সোশ্যাল মিডিয়া যুদ্ধ আমরা শুরু করেছিলাম 10 থেকে 12 বছর আগে, বিকজ আপনারা ফেল করেছেন প্রত্যেকটা জায়গাতে। এখন অনেক টাকাবড়ি করবেন, দ্যাটস ফাইন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট মনে রাখবেন উই ইনিশিয়েটেড দিস মুভমেন্ট এগেইনস্ট দিস ফেসিস্ট গভর্নমেন্ট, এবং সারা পৃথিবীর কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম এই বাংলাদেশে কি হচ্ছে ভুলে গেছেন এখন, এবং যাইতে তাই শুরু হয়েছে বিভিন্ন এরিয়া থেকে। তো এইটা যদি কেউ জানে, এখানে পাকিস্তানের পক্ষে তো টাকার পক্ষে সে অবস্থান নেবে, বলেন আপনি আমাকে, সে কি বলবে? কারণ ভারত মনে রাখবেন ঘুরে ফিরে একটা মুসলিম ডমিনেন্ট কান্ট্রি। এটা কি মানে এগুলা জানার দরকার আছে, সারা নতুন প্রজন্মকে এগুলা জানাতে হবে। এটা জামাতের দায়িত্ব তাদের। আমি আবার বলছি, জামাতের অনেক ভূমিকার সমালোচনা করতে পারবেন, কিন্তু এটা যদি আমি জানতাম, if I was in that position that time, if I was in that position that time, would I do the same thing? No. I would define to this treaty or agreement, definitely. So think about that. আচ্ছা, এই 7 দফা বাংলাদেশের বই পুস্তকে দেওয়া উচিত হয়েছে কিনা উচিত? ইয়েস, এটা উচিত বলে আমি মনে করি। অর্থাৎ ভারতীয় ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে। কেন তারা এখনো বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র মনে করে না? এই কারণে মনে করে না, তারা নিতে পারে নাই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে। এখনো তারা পারতেছে না, তারা
কোনোভাবেই। এটাই হলো তার যে কারণে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এবং ভারতের এই ষড়যন্ত্র আজীবন বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত এই ষড়যন্ত্র থাকবে। এবং এই যে নতুন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসতেছে প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখবেন ভারত তারা আমি যত শুনলাম একটা MOU অর্থাৎ এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করতেছে তারা, মানে যুক্তরাষ্ট্রের সাথে। এর মানে হলো ওই জায়গাতে ভারতীয় স্বার্থটাই হবে সব দেশের স্বার্থের উপর নির্ভর করবে, সব দেশ কিভাবে চলবে সেটা ভারতীয় সিকিউরিটির উপর নির্ভর করবে। এটা যদি করতে পারে তারা আমাদেরকে ডিস্টার্ব করবে সিরিয়াসলি, আমি বলছি। এই জন্য বলছি দ্য গভর্নমেন্ট বি প্রিপেয়ার্ড। The next days, months, not going to be bed of roses for Bangladeshi government. আমি বারবার কিন্তু একটা উদাহরণ দিচ্ছি, আমি সিগন্যাল দিচ্ছি, এবং এটাকে মোকাবেলা করার জন্য আমাদের নতুন একটা মানুষ দরকার, গোষ্ঠী দরকার। মিডিয়াতে, স্টেট ডিপার্টমেন্টে, হোয়াইট হাউসে বারবার বলছি, কিন্তু এটা বারবার আমি বলে দিচ্ছি গভর্নমেন্টকে। কিন্তু আপনারা যাদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, দেন আর কম্পিটেন্ট এনাফ টু রিপ্রেজেন্ট বাংলাদেশ। I mean on those stages they cannot do that. So be careful about that. So কারণ ভারত এটা চেষ্টাই করবে এবং তাদের লবিং আছে, তারা ডিস্টার্ব করার চেষ্টা করবে। এই জন্য আমাদের অভ্যন্তরীণ রাজনীতির ঐক্যটা মাচ নিডেড। যদিও আমরা দেখতেছি না বর্তমানে জামায়াত বিএনপির দ্বন্দ্বটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এটা কোন জায়গায় কত দূর পর্যন্ত যাবে আমরা জানি না, তবে নতুন প্রজন্ম উই আর ওয়াচিং ভেরি ক্লোজলি, উই ওয়াচিং এভরিথিং ভেরি ক্লোজলি। আপনারা রাজনীতিবিদরা ফেল করে, আপনাদের ব্যর্থ রাজনীতি দিয়ে বাংলাদেশকে ফেল করে দেওয়ার সুযোগ আমরা নতুন প্রজন্ম কখনোই আপনাদেরকে দিব না। প্রয়োজনে আপনারা রাজনীতিবিদরা যারা ব্যর্থ হবেন আপনাদেরকে এলিমিনেট করা হবে বাংলাদেশের রাজনৈতিক সারফেস থেকে। দেয়ার ইজ নো রুম ফর নেগলিজেন্স এন্ড দিস স্টুপিডিটি এন্ড দিস ডিসফাংশনাল, ওর আমি যদি বলি যে ইনকম্পিটেন্সি, নো রুম ফর ইট। দ্যাটস দ্য বটম লাইন। বিকজ আগামী ইলেকশন কি নির্ভর করবে আগামী 50 থেকে 100 বছর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, কোথায় যাবে বাংলাদেশের অবস্থান কিভাবে হবে, অর্থনৈতিক দিক দিয়া, সামরিক দিক দিয়া এবং ওয়ার্ল্ড স্টেজে এটা নির্ধারণ করবে আগামীর এই অবস্থানটা। লিডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস দ্য বটম লাইন ফর মি। এই মুহূর্তে আমি শুধু বললাম যে এই কথাটা নিয়ে কথা বলার জন্য আমি আসলাম। আমি এতটাই বললাম, আমি ধন্যবাদ জামাতের এই পজিশনটাকে এখন ক্লারিফাইড মানে করতে মানে বলতে হবে যে দে ওয়্যার রাইট, আই মিন এট দ্যাট পয়েন্ট, রাইট। এবং শেখ মুজিবুর রহমান সাহেবকে ধন্যবাদ দেই, অন্তত পক্ষে উনি যদি ভারতীয় সৈন্য মানে সরানোর ব্যবস্থা না করতেন বাংলাদেশ থেকে, তাহলে এরা হয়তোবা চিরদিনের জন্য থেকে যেত এবং বাংলাদেশটাকে তারা কুক্ষিগত করতো। এবং আরো একটা জিনিস বলতেই হয়, আপনার যে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে এই ভারতীয়রা। সুতরাং এদের বিষয়ে আমি প্রস্তাবটা তুলেছিলাম আগেই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত বিষয়ে একটা উইং খোলা হোক, যারা শুধুমাত্র ভারতীয় অ্যাফেয়ার, India Bangladesh affairs will look after. They will look after India Bangladesh affairs. Particular সামরিক দিক দেখবে এবং বাংলাদেশ সামরিক দিক দিয়া আমাদের একটা বন্ধু রাষ্ট্র এই মুহূর্তে আছে যারা চিপ মানে কম খরচে বলতে গেলে কোনো ক্ষেত্রে একদম বিনা পয়সায়ও আমাদেরকে সামরিক সাহায্য সহযোগিতা করতে পারে। তার নাম হচ্ছে পাকিস্তান। We can reevaluate this position and we got to be honest, I mean in a position so that we can defend ourselves if anything arise, because Bharat very aggressive and they will never let us go or leave us alone, because this is their serious security concern এবং তাদের এই aggressive যে ভূমিকাটা এবং সাইকোলজি টুয়ার্ডস বাংলাদেশ, তারা কখনোই মনে করে না বাংলাদেশ স্বাধীন থাকা উচিত, বাংলাদেশ একটা স্বতন্ত্র রাষ্ট্র থাকা উচিত, বা বাংলাদেশিরা সত্যিকার অর্থেই বিশ্বে আপনার বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, এটা তারা কখনোই মেনে নিতে পারে না। সুতরাং এরা কখনোই আমাদের বন্ধু হবে না। হাইয়েস্ট কি হতে পারে, একটা লেভেল প্লেইং সিস্টেমে আমরা ভারতের সাথে চলতে পারি, বাট দে উইল নেভার বি আওয়ার ফ্রেন্ড, দে ক্যানট বি আওয়ার ফ্রেন্ড, বিকজ দিস ইজ বাই জিন। দ্যাটস দ্য বটম লাইন। লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যাভ a blessed day and good night, and see you today, maybe next time if I get any chance, or maybe tomorrow.